শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। কর আদায়ে জনগণকে উৎসাহিত করতে হলে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে সরকারকে। বুধবার এনবিআর ভবনে আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাশাপাশি ভ্যাট আদায় বাড়াতে জনগণের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান তিনি। রাজস্ব ব্যবস্থাপনাকে আধুনিক, সহজ ও হয়রানি মুক্ত করার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বিদেশি ঋণ নিয়ে উন্নয়ন বাস্তবায়নে অনেক জটিলতায় পড়তে হয়, তাই রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কাঠামোগত সমস্যা, প্রযুক্তিগত যথাযথ ব্যবহার না করা সহ নানা কারণে কর আদায় কম হয়েছে, তাই রাজস্ব আদায় ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার পথে হাঁটছে এনবিআর। এ সময় ব্যবসায়ীদের ছোটখাটো ভুল ধরে হয়রানি না করতে কর কর্মকর্তাদের নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এনবিআরের একটা বিশেষ আর আমাদের নন ট্যাক্স রেভিনিউ আছে, তবে রাজস্ব মানে বিভিন্ন ধরনের ট্যাক্স আদায় করে সবচেয়ে বড় আমাদের চাই। আমি আশা করি এটা সুফলটা একটু ডিসেমিনেট করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানে দোকান যেন ঘুরে গেলে, মানে শপিং ফর সব, যে কোন দোকানে র্যাক টাইম আর যেন কোথাও যেন না করে আমাদের যারা ক্রেতা সবাই যেন এনফোর্স করি আমরা যে ভ্যাট দিতে হবে। আমরা এখন পর্যন্ত কিন্তু ভ্যাটকে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ছুঁতে পারেনি। এর মানে এই না যে ইনকাম ট্যাক্সের সম্ভাবনা কম, তার মানে এখানে ব্যাপক লিকেজ আছে ইনকাম ট্যাক্সে। এটা আরো অনেক বাড়াতে হবে। আমাদেরকে আলটিমেটলি টার্গেট করতে হবে আমাদের টোটাল যা কালেকশন হয় এর সিংহভাগ আসবে ইনকাম ট্যাক্স থেকে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বাস্তবায়ন নিয়ে তৈরি জটিলতা নিরসনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও কোনো আশার বার্তা পায়নি মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB। ফলে সারা দেশে মোবাইল ফোন ও গ্যাজেটের দোকান বন্ধের ঘোষণা বহাল রেখেছে সংগঠনটি। বিটিআরসির সঙ্গে মঙ্গলবারের বৈঠকেও ফলপ্রসূ হয়নি। রোববার আগারগাঁওয়ে প্রায় 10 ঘন্টার সড়ক অবরোধ করে বিক্ষোভের পর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় বিটিআরসি। মঙ্গলবার বেলা 11টায় বিটিআরসি ভবনে শুরু হওয়া বৈঠকে MBCBর 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকটি ঘিরে সকাল থেকেই ভবনের আশপাশে জড়ো হন ব্যবসায়ীরা। 3 ঘন্টার বেশি সময় ধরে আলোচনার পর ব্যবসায়ী নেতারা বেরিয়ে এসে জানান, বিটিআরসি ব্যবহৃত ফোনের অনুমোদন ইস্যুটি আমলে নেয়নি। দর্শক, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। হ্যান্ডসেট নিবন্ধনে সুবিধা অসুবিধা কি, এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছেন মোহাম্মদ আসলাম, সভাপতি মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই সংগঠনটির। জনাব আসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। যে বিষয়টি আমরা বলছিলাম যে মোবাইল নিবন্ধনের যে বিষয়টি নিয়ে এখন একটি জটিলতা চলছে এনবিআরের সাথে, আপনাদের সাথে এবং বিটিআরসির সাথে, এটির এই যে আন্দোলনটি এখন চলছে, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। এখানে আসলে যে বিষয়টি আপনার কাছে প্রথম জানতে চাই যে এই বিষয়টি এনইআই এর বাস্তবায়ন নিয়ে তৈরি জটিলতা নিরসনে যে দ্বিতীয় দফার বৈঠকটি হয়েছে, সেখানে আপনারা কোনো আশার বার্তা পাননি। যদি বলতেন যে এটি আসলে সবশেষ অবস্থা কি, আপনাদের সাথে সেখানে কি আলোচনা হয়েছে, আপনাদের দাবিগুলো কি ছিল এবং সেখান থেকে আসলে কেন কোনো আশার বাড়ি পাওয়া যায়নি? অ্যাকচুয়াল বিটিআরসি কর্তৃক আজ থেকে 40 দিন বলবো, 1 মাস 10 দিন আমরা ওনারা যখন প্রজ্ঞাপনটা জারি করে, আমরা 29 তারিখ ছিল, 30 তারিখে আমরা ওনার অফিসের সামনে যাই যে ওনাদের সাথে কথা বলতে চাই চেয়ারম্যানের সাথে। চেয়ারম্যান মহোদয় সেদিন ছিলেন না, ডিজি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। যাই হোক, উনি অল্প একটু সময় আমাদেরকে দিয়েছেন, যেটা সাফিসিয়েন্ট ছিল না। তারপরেও আমরা আমাদের কথাটা বলেছি যে আপনার দপ্তর থেকে যে প্রজ্ঞাপনটা আসছে, আমরা এখানে 20,000-এর অধিক ব্যবসায়ী এই ব্যবসাটা করি। বিশেষ করে আমি 2000 সাল থেকে এই ব্যবসার সাথে জড়িত, আমার 25টা বৎসর কেটে গিয়েছে এই ব্যবসার সাথে। তো যাই হোক, ওনারা বললো গভর্নমেন্ট আমাদেরকে বলেছে
এনইআর চালু করতে হবে, এটা গভর্নমেন্টের নির্দেশনায় আমরা পালন করতেছি। যাই হোক, বললাম ঠিক আছে ভাই, আপনি গভর্নমেন্টের নির্দেশনা পালন করবেন, বাট আপনি যে এই নির্দেশনা পালন করতেছেন, এখন আমরা যে এই 20,000 ব্যবসায়ী, আমাদের খানেওয়ালা বলি 20 লক্ষের উপরে, তো এত বড় একটা সেক্টর, আমাদেরকে একটা চিঠি দিলেন না, আমাদের নিয়ে বসলেন না, আপনি হুট করে এটা করে ফেলতে পারেন বলেন? তো উনি বলছে যে না, আমরা ভাই আমাদের সরকারের আইন, সামনে নির্বাচন, সিকিউরিটির জন্য এটা জরুরি, সিকিউরিটির জন্য আমরা এটা চালু করব। বলছি ঠিক আছে, তাইলে আমাদেরকে একটা সময় দেন 6 মাস। আমরা লাস্টে বলছি যে আগামী অর্থ বছর জুন জুলাই যে বাজেটটা হয়, সেই বাজেট পর্যন্ত আপনি আমাদেরকে সময় দেন। কেন মাঝখানেই তো আপনি ইচ্ছা করলে, যেমন আমাদের এই ট্যাক্স, এই মালটা, এই প্রোডাক্টটা থেকে গভর্নমেন্ট কোনো রাজস্ব পায় না। আমরা শুরু থেকে বলে আসছি যে ইম্পোর্ট নীতি যে এটা জটিলতাটা আছে, এখানে ইম্পোর্ট জটিলতা আপনি সহজীকরণ করেন, আর সবাইকে আমাদেরকে উন্মুক্ত বাণিজ্য করার ব্যবস্থা করে দেন। আমরা এই খাত থেকে বিশাল একটা সেক্টর, চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণ রাজস্ব সরকার এখান থেকে পাবে। যে একটি বিষয়ে জানতে চাই, যে বিষয়টি আপনার কাছে জানতে চাইলাম, এখন আন্দোলনের সবশেষ অবস্থাটা কি আসলে, মানে আন্দোলনটা কি এখন স্থগিত নাকি চলমান, মানে এই বিষয়টা আপনার সবশেষ অবস্থাটা একটু বলবেন। আমরা গত 4 দিন আগে সারা বাংলাদেশে মোবাইল দোকান, মোবাইল মার্কেট শাটডাউন করে আমরা কিন্তু এখনও আমাদের ঢাকার বাইরের যারা ব্যবসায়ী আছেন, ওনারা এক জামা কাপড় পরে আজকে 4 থেকে 5 দিন এই ঢাকা শহরে অবস্থান করতেছে। আমরা 3 দিন আগে ডিটিআরসির চেয়ারম্যানের সাথে বসেছিলাম, তো উনি আমাদের কথা শুনেছেন যে এই কথাটা যদি আমরা ওনাদেরকে বলেছি যে আপনি যে আমাদেরকে রেসপন্স করলেন, এই কথাটা যদি আমরা 15 দিন 1 মাস আগে বলতে পারতাম, তাইলে মনে হয় এই কাজটা সহজ হয়ে যেত। উনি আমাদেরকে অনেক গাইডলাইন দিয়েছেন এবং বলছেন যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, ওনাদের সাথেও কথা বলবো। তারপরে এইখানে যে আছেন ফয়েজ তৈয়ব আহমেদ সাহেব, এটার যে উপদেষ্টা, ওনারে আমি প্রস্তাবনা রেখেছি যে আমরা ওনাকেও সামনে চাই, কারণ যেহেতু এই সেক্টরটা উনি প্রধান ব্যক্তি, ওনার সামনে যে আমরা যদি বলতে পারি, আমাদের বিষয়টা তুলে ধরতে পারি, উনি যদি রিয়েলাইজ করে, আশা করি উনি আমাদের সাথে থেকে, আমরা ব্যাড ট্যাক্স দিতে চাই, আমরা বৈধভাবে ইম্পোর্ট করে গভর্নমেন্টকে রাজস্ব দিয়ে ব্যবসা করতে চাই, কিন্তু এইটার জন্য একটা পিরিয়ড, আমরা যে সময়টা চাচ্ছি, প্রথম বলেছে আমাদের 1 বছর সময় দেওয়া হোক, লাস্টে আমরা বলেছি যেহেতু এনে আমি যদি ইম্পোর্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমার ইম্পোর্ট লাইসেন্স লাগবে, তারপরে আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমার অনুমোদন নিতে হবে, তারপরে এখানে বিটিআরসি একটা সংস্থা আছে, ওনাদের সাথে এই কাজগুলো করতে, এবং আমি ইম্পোর্টার হিসেবে প্রস্তুতি নেওয়ার জন্য, ইম্পোর্ট করার জন্য আমার পুঁজির দরকার আছে। এখন তো অল্প অল্প মাল আনি, আমি যখন এলসি দিব তখন তো একটা বিগ কোয়ান্টিটি আমার একসাথে এলসি দিতে হবে, কারণ আপনি যত টাকারই এলসি দেন না কেন, এলসির জন্য একটা চার্জ কেটে নেয়। আমি যদি $1,000 এলসি দিই, যেই চার্জ কাটবে, $1,00,000 এলসি দিল সেই চার্জটাই কাটবে। সুতরাং আমরা বলেছি যে ঠিক আছে, সব পক্ষ আমাদেরকে একসাথে বসে একটা সুষ্ঠু সমাধান দেন, আর আমাদের এই কাজগুলো করার জন্য আপনি যে 6 মাস, সেখানে কি মানে সবশেষ তারা কি বলেছে, আমরা মানে কোন আলোচনা থেকে উঠে এসেছেন? আজকে আমরা 3টার সময় বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তারপরে আপনার বিটিআরসি, এনবিআর সহ এখানে ওনার্স অ্যাসোসিয়েশন আছে যারা নিয়ে এখানে অ্যাসেম্বল করে, ওনার্স অ্যাসোসিয়েশন সহ আমাদের মোবাইল, আমরা যেই পিআই প্রোডাক্টটা বিক্রি করি, আমাদের সহ আজকে 3টা বাজে সচিবালয়ে আমাদের একটা মিটিং আছে। তো এইখান থেকে আমরা জানতে পারবো আসলে আমাদের ভাগ্যে কি আছে, আমাদের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে, আজকে 3টার মিটিংয়ের পরেই আমরা বুঝতে পারবো। সেখানে যদি মানে এই সিদ্ধান্ত যদি বলবৎ থাকে, তাহলে আপনারা কি করবেন? এখন আমাদের 20 লক্ষের অধিক খানেওয়ালার কথা যদি সরকার চিন্তা না করে, আমি অনেকগুলো বক্তব্যতে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি এখন বাংলাদেশের প্রধান ব্যক্তি, উনি কিন্তু গ্রামীণ ফোনের মাধ্যমে বাংলাদেশের জনগণের হাতে, গ্রামের মানুষের হাতে ফোন তুলে দিয়েছেন। তো এই সেক্টরটা যেহেতু ওনার হাত দিয়েই এই দেশে এস্টাবলিশড হয়েছে, সুতরাং আমিও এখনও আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাই যে স্যার, আপনি বিষয়টা একটু দেখেন, এতগুলি মানুষ এই সেক্টরের সাথে জড়িত, আমরা চাচ্ছি যে আমাদেরকে আপনি সুযোগ করে দেন ইম্পোর্ট করে ব্যবসা করার। একটি বিষয়ে আপনার কাছ থেকে একটু স্পেসিফিক উত্তর চাই, সেটি হচ্ছে যে আপনারা কি এই এনআইআর এর পক্ষে নাকি বিপক্ষে, মানে আপনারা কি চান এটা কি হোক? এনআইআর সিস্টেমের বিপক্ষে আমরা কোথাও কখনো বলি নাই,
কিন্তু এই সিস্টেমটা চালু করার ফলে যে সমস্যাটা হবে বা আমরা যেই ব্যবসাটা করতেছি এই ব্যবসাটা টোটালি বন্ধ হয়ে যাবে। তো আমরা বলছি এইটাই আপনি NER সিস্টেম চালু করেন। যদি ওনারা আজ থেকে 6 মাস আগে আমাদেরকে নিয়ে বসতো যে এই 6 মাসে কিন্তু আমরা এই যে কাজগুলো ইম্পোর্ট করার জন্য যে পেপারসগুলো দরকার এগুলো তৈরি করতে এবং আমাদের প্রিপারেশন নিতে যে সময়টা লাগবে সেই সময়টা যদি উনি আগে থেকে বলতো ওনারা, তাইলে কিন্তু এখন আর সমস্যা হতো না, 16 ডিসেম্বর চালু হয়ে যেত। এই জন্য আমরা বলছি আমরা এটা সাধুবাদ জানাই, বাট আমরা যে ব্যবসাটা করতেছি, হ্যাঁ আমরা যে ব্যবসাটা করতেছি আমার প্রিপারেশন নিতে পেপারস তৈরি করতে যে সময়টা লাগবে এটা আগামী অর্থ বছর পর্যন্ত আমরা চাচ্ছি যে আগামী অর্থ বছর পর্যন্ত জুন জুলাই আমাদের দেশে বাজেট পর্যন্ত এটা স্থগিত রাখুক, তারপরে আমরা এটা নিয়ে আর আমাদের কোনো এইটি যদি হয়ে যায় আসলে তাহলে আপনারা ব্যবসায়িকভাবে কি পরিমাণে ক্ষতির মুখে পড়তে পারেন সেইটা আমি বলে শেষ করতে পারবো না। আজকে দেখেন এই ঘোষণাটা আসার পর থেকে আজকে 40 দিন ঘোষণা আসার পর থেকে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে যে এই মোবাইল আর চলবে না। এইটা এখন আমাদের কেনা বেচা অলরেডি একদম কি বলবো আপনার 100-র মধ্যে 40% 30%-এ চলে আসছে অলরেডি। তারপরে আমরা এই যে এখন আমাদের স্টাফ বেতন দোকান ভাড়া সব কিছু কিন্তু চলমান, আমরা এখন দোকান বন্ধ রেখেছি। আজকে অনেক দিন যাবত আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে, আমাদের ব্যাংক লোন আছে, প্রতি মাসে ব্যাংক লোনের ইনস্টলমেন্ট আছে। আমরা ক্ষতিগ্রস্ত হলে শুধু অর্থনীতি বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে আমাদের এইখানে ব্যাংক হাজার কোটি টাকা ফাইন্যান্স করে রেখেছে। তো আমি ব্যবসা না করতে পারলে আমি ব্যাংকের লোন ব্যাংকের ইনস্টলমেন্ট কোত্থেকে দিব? পুরো অর্থনৈতিক সিস্টেমটাই ধসে যাবে। এখানে কি পরিমাণের বাজার মানে মোট বাজারের আকারটা কেমন সেটা কি জানা আছে? আসলে অ্যাকচুয়ালি আমরা ওইভাবে হিসাব করি না, যেহেতু আমরা 20,000 ব্যবসায়ী বলি সারা বাংলাদেশে, সারা প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু ঢাকাতে লোক আসছে না, হাজার কোটি টাকার এটা একদম 20,000 ব্যবসায়ী মানে কি এর সাথে বলতেছি না যে 20 লক্ষাধিক লোক জড়িত। আপনি ধরেন এই সেক্টরটা থেকে আজকে আপনি যারা একজন কৃষক দেখেন, একজন কৃষক তার যদি ফসলে পোকা ধরে সে কিন্তু ভিডিও কলে কৃষি কর্মকর্তার সাথে কথা বলতে পারে। তো এখন এইটা যেই কাজটা সামনে হতে যাচ্ছে যে এইটা হইলে আমাদের মোবাইল ফোনটা এখন তো একটা স্টেবল আছে দামটা, যদি 57-58% বা 61% পরে এখানে আবার এই ট্যাক্সের সাথে আরও কিছু অপশন যোগ আছে, তো তখন তো আপনি যে ইচ্ছা করলেই একটা ফোন ইউজ করতে পারবেন না। আচ্ছা এই মোবাইল ফোনগুলো কি সব হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে যদি রেজিস্ট্রেশন না হয়? ওনারা বলতেছে একটা সময় দিবে, ওনারা বলতেছে যেমন প্রবাসী ভাইরা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে যে প্রবাসী আছে প্রায় 2 কোটির মতো প্রবাসীরা কিন্তু এটা শোনার পরে একদম সোচ্চার প্রতিবাদ জানাচ্ছে যে আমরা এইটা মানি না, এটা উঠাই নিতে হবে। কিন্তু আমি ব্যবসায়ী হিসেবে সেটা বলবো না, আমি এইটাই বলবো যে প্রবাসী এবং ইউজার এবং ব্যবসায়ী এদের স্বার্থটা আপনি রক্ষা করে যে কোনো আইন করেন না কেন যাতে কারো কষ্ট না হয়, এই আইনের মার পেছে যেন কেউ দেউলিয়া না হয়, এটা আমার চাওয়া। এখানে একটি বিষয় যদি একটু আপনি পরিষ্কার করতেন, সেটি হচ্ছে যে প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে এবং যারা হচ্ছে তাদের পরিবারের জন্য মোবাইল ফোন কিনে পাঠায়, সেই মোবাইলটা তো একেবারে সেখানে মার্কেট থেকে কেনা, সেটি বাংলাদেশে হয়তো কোনো আত্মীয়ের মাধ্যমে পাঠায় অথবা ডাকযোগে পাঠায়, সেটি কি তারা ব্যবহার করতে পারবে এখানে এইটা চালু হয়ে যাওয়ার পরে? এটা আমরা ওনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি যে প্রবাসীরা যে ফোনটা নিয়ে আসবে এখন তো সে 1 বছর 2 বছর থাকলে সমস্যা নেই, তখন ওরা বলেছে যে এটা নিবন্ধন করতে হবে। তো ফোনটা যখন নিবন্ধন হবে তো উনি আবার যখন এটা এখান থেকে চলে যাবে কোনো কাউকে গিফট করে যায় তখন এটা ডিরেজিস্ট্রেশন করতে হবে। তো এই বিষয়টা হইলো এখন প্রবাসী আইসে আপনার আত্মীয়রে দিয়ে যাবে সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো একজন প্রবাসী কেন আপনিই ধরেন আপনি একজন সাংবাদিক, আপনার হাতে 2টা ফোন আছে, আপনার যে কোনো ক্রাইসিস হইতে পারে যে ভাই আমি একটা ফোন বিক্রি করে দিব, আমি 2টা ফোন ইউজ করে আমার টাকার দরকার ইনস্ট্যান্ট, আপনি যে কোনো মার্কেটে আপনার যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা যেখানে যান আপনি ফোনটা বিক্রি করে দিলেন। এখন কিন্তু এই সিস্টেমটা চালু আছে, অনেক প্রবাসী এসে ইউজ করে টাকার দরকার হয় ফোন বিক্রি করে চলে যায়। কিন্তু আগামী দিনে যে সমস্যাটা হবে এই ফোনটা বিক্রি করলে ওই যে ডিরেজিস্ট্রেশন করতে হবে, তার আগে কিন্তু আপনি বিক্রিও করতে পারবেন না। এখন এই বিষয়টা আমরা এই বিষয়টাই আমরা সুরাহা চাই যে জাতির সামনে আপনি বিষয়টা খোলসা করেন এবং আমরা যে সময়টা চেয়েছি এই সময়টা আমাদেরকে দেন, মিনিমাম 6 মাস সময় দেন। আচ্ছা এখানে আরেকটি বিষয় আমরা দেখলাম যে 16 ডিসেম্বরের মধ্যে এই NEIR এর পক্ষে অবস্থান নিয়েছে
MIOB অর্থাৎ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন, তারা বলছে যে এই ব্যবস্থা চালু হলে সরকার প্রতি বছর হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পাবে এবং দেশে বাড়বে বিদেশি বিনিয়োগ এবং তৈরি হবে কর্মসংস্থান। এই বিষয়ে আপনি কি বলবেন? এখন ওনার্স অ্যাসোসিয়েশন ওনারা 2017 সাল থেকে বাংলাদেশে বিনিয়োগ শুরু করেছে, এর আগে কিন্তু ছিল না। এর আগে আমাদের হাত দিয়েই আজকে 30 বছর এই সেক্টরটা তৈরি হয়েছে। এখন ওনারা ওনাদের সুবিধার্থে বলতেছে যদি NIR সিস্টেম চালু করে আমাদেরকে আটকানো যায়, আমরা যারা 20,000 ব্যবসায়ী আছি, তাইলে ওনাদের একচাটিয়া ওনাদের হাতে চলে যাচ্ছে ব্যবসাটা। তো ওনাদের হাতে চলে যাচ্ছে, রাজস্ব বা বেশি পাওয়ার যে কথাটা বলতেছে সেইটা হয়েছে ওনারা যদি এখন 1 কোটি টাকা দেয়, তখন গ্রাহক থেকে নিবে 10 কোটি টাকা বেশি নিয়ে আরও 1 কোটি টাকা বাড়ায় দিবে, সমস্যা নাই, ওনাদের ব্যাখ্যা এরকম। কিন্তু প্রতিযোগিতা যদি না থাকে মার্কেটে, আমরা এখন প্রতিদ্বন্দ্বী আছি, প্রতিযোগিতা থাকলে কি হবে, ইচ্ছা করলে সে দাম বাড়াতে পারবে না। তখন সে আমাদেরকে যদি এখান থেকে সরানো যায়, তারা ইচ্ছা করলেন যেই কটা কোম্পানি আছে একসাথে বসলো, মিটিং করলো যে ভাই কালকে মোবাইলের দাম এই মডেলে আমরা এত করে বেরিয়ে দেব। তো যদি বাড়ায় দেয় তাহলে তো এটা ক্ষতিগ্রস্ত হবে কাস্টমার ইউজার। তো আমার কথা হচ্ছে কাস্টমারের কথা মাথায় রেখে, আর আমরা তো যে সেক্টরটা আমরা চালাচ্ছি, আমরা তো চাচ্ছি যে আপনি আমাদেরকে সুযোগ করে দেন। তা আমাদেরকে যদি সুযোগ করে দেয়, এখানে 20,000 ব্যবসায়ী, আমরা যেই মালটা এখন বিক্রি করি, আমরা তো গভর্নমেন্টের রাজস্ব দিতে চাই, ন্যূনতম সেই রাজস্বটা কিভাবে দিতে চান? এখন তো দিচ্ছেন না। না, এখন দিচ্ছেন না। এখন না দেওয়ার কারণেই হচ্ছে গভর্নমেন্টের এখানে অবজেকশন বা বিটিআরসির অবজেকশন বা এই যে যারা ওনার্স অ্যাসোসিয়েশন তাদের অবজেকশন। তো এখানে এই জায়গাটাতে আপনারা কিভাবে এটা দিতে পারেন বা এটি কিভাবে কন্টিনিউ করা যায়? এটা আমাদের প্রস্তাবনাটা, আমরা যে লিখিত প্রস্তাবনা দিয়েছি যে এখন আমি যদি ইম্পোর্ট করতে চাই, ট্যাক্স 57 হোক, 61 হোক, 100% হোক, আমি কিন্তু এখন ইম্পোর্ট করতে পারতেছি না। তার কারণ হচ্ছে একটা বাধা আছে যে আমি যদি কোনো মাল ইম্পোর্ট করতে চাই, সেই ক্ষেত্রে মাদারের সাথে আমার কন্ট্যাক্ট থাকতে হবে। তো ধরুন আমি ছোট ব্যবসায়ী, আমি 1-200 ফোন ইম্পোর্ট করব, সেই মাদার অ্যাপল কি সে আমার সাথে কন্ট্যাক্ট করবে? এইখানে কিন্তু আমাদের হাত পা বেঁধে রেখেছে। তারপরে এইখানে যারা অ্যাসেম্বল করে এদের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে, NOC নিতে হবে, সেও কিন্তু আমাকে দিবে না। আমরা মুক্ত বাণিজ্য কেন চাই? যে আমি ছোট ব্যবসায়ী, আমি 500 পিস ইম্পোর্ট করব, ইম্পোর্ট যখন আপনি LC করবেন, PI দিবেন কোনো এক্সপোর্টারকে, সে আপনার LC রিসিভ করবে, সে এক্সপোর্টার আপনার মালটা বাংলাদেশে আপনাকে পোর্টে পৌঁছে দিবে। সেইখানে আপনি যখন ট্যাক্স দিবেন, আপনি ট্যাক্স দেওয়ার পরেই কিন্তু আপনি মাল ছাড় করাইতে পারবেন। তা আমি সেই ট্যাক্সটা দিতে চাই, সহনশীল মাত্রায় হইতে হবে। আর ইম্পোর্টে যে প্রতিবন্ধকতা, যে বাধাগুলো আছে, এই অনেকগুলো মন্ত্রণালয় বাধা দিয়ে রেখেছে, সেই বাধাটা সরানোর জন্য আমি বলতেছি। এখানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ওনার্স অ্যাসোসিয়েশনের আরেকটি যুক্তি তারা দেখিয়েছে, সেটি তারা বলছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা ব্যবস্থা এটি কার্যকর হবে এবং এই যে এই NIR এই সিস্টেমটি বিশ্বের বিভিন্ন দেশে কার্যকর আছে। হ্যাঁ, তো তারা বলছে যে এটি বাংলাদেশে কেন হবে না, এবং এটি বৈধভাবে হলে অবৈধ ফোন, চোরাই পথে কপি ফোন বা হচ্ছে যে মেরামত করা ফোন, এগুলো বাজারে বিক্রি করা বন্ধ হবে এবং সেখানে আসলে যারা এই মোবাইল ফোন ব্যবহারকারী তারা একটি নিরাপত্তার মধ্যে থাকবে। এই বিষয়ে যদি আপনি বলতেন। ওনারা যে কথাটা বলতেছে, আপনার পাকিস্তানে আছে শুধু CIA এর জন্য, এই NIR সিস্টেমটা এক এক দেশে এক এক নামে আছে। ওই দেশের CIA যে এজেন্ট আছে ওনাদের জন্য। দেখেন ভারতে নাই। আপনি পৃথিবীর, আপনিও যদি ডাটাটা ঘাটেন, পৃথিবীর অনেক দেশ চেষ্টা করেছে, অনেক দেশে এটা মানে ইমপ্লিমেন্ট করতে পারে নাই। কারণ আসেন বাংলাদেশ, এখন ওনারা যে অজুহাতটা দেখাচ্ছে, এই NIR সিস্টেম চালু হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে। তা আমরা তো সেটার বিরুদ্ধে এখনও বলিনি, আগেও বলি না। আমাদের ব্যবসা করার জন্য, আমাদের লাইসেন্স করার জন্য, আমার LC খোলার জন্য আমার যে পেপারস দরকার, এইটার জন্য আমি সময় চেয়েছি। আমি ওদিকে যাবই না। NIR সিস্টেম আপনি চালু করেন, আমিও এই দেশের নাগরিক, আমিও নিরাপত্তা চাই, আমিও সিকিউরিটি চাই, এটার সাথে আমার কোনো দ্বিমত নাই। আমার কথা হচ্ছে যে আপনি চালু করবেন 16 ডিসেম্বর, তাইলে আপনি জানুয়ারি মাসে আমাদেরকে নিয়ে বসলেন না কেন? আপনি 6 মাস আগে আমাদেরকে নিয়ে, 1 বছর আগে নিয়ে বসলেন না কেন? আপনি বসতেন। এই যে আজকে আমি টকশোতে এসে আপনার সাথে বলতেছি, তো ওনাদের কাছে এভিডেন্স থাকতো যে ওনাদেরকে নিয়ে বসছি, ওনাদেরকে প্রস্তাবনা দিছি, ওনারা রেসপন্স করে নাই, সেই ক্ষেত্রে আপনি আমার ঘাড়ে দায়ভার চাপাইতে পারবেন। কিন্তু হুট করে আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন, এটা তো দিতে পারেন না। এটা তো এই দেশের আপনার জনগণ মেনে নেবে না। যারা ফোন ইউজার, হঠাৎ করে দেখেন একটা আতঙ্ক সৃষ্টি, আমার ফোনটা চলবে কি চলবে না, এটাও কিন্তু তারা খোলসা করতেছে না। আপনি এই দেশে
এতগুলি 18 কোটি মানুষের দেশ, আপনার উচিত না এই দেশের মানুষকে জানানো, পুঙ্খানুপুঙ্খানু বোঝানো, তারপরে প্রবলেমটা ক্রিয়েট হলে কিভাবে এটা থেকে উত্তোলন। আচ্ছা, এখানে এখানে সরকার যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে যে মানুষের নিরাপত্তা এবং সাইবার ক্রাইম বা এই জাতীয় বিষয়গুলো যাতে না ঘটে, সেই জন্যই তো এটা করছে। সেই কারণে সেই জায়গাতে যদি প্রশ্ন করি আপনাকে যে ফোনগুলো আপনারা চাচ্ছেন যে ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসার জন্য, সেগুলো কি এই যদি আনার সুযোগ দেয় সরকার আপনাদেরকে, হ্যাঁ, তাহলে সেগুলো কি এটা হলে বা এই অপরাধ দমন বা এইসব সাইবার ক্রাইম নির্ণয় করতে পারবে কিনা সরকার? দেখেন, যে ক্রাইম যেটা বলি, আপনার এই ফোন দিয়ে সারা পৃথিবীতেই ক্রাইম হয়, এবং এই ক্রাইম, এই যে আমাদের দেশে একটা মোবাইল ফোন চুরি হইলে কি আমরা ডিবিতে বা পুলিশে কমপ্লেন করলে ওনারা IMEI ট্র্যাকিং করে উদ্ধার করে না? অবশ্যই করে, কারণ আমি এই সেক্টরের সাথে জড়িত। একটা কাস্টমারের ফোন চুরিলে আমার থেকে পরামর্শ চায়, ভাই কী করবো আমি। সেই ক্ষেত্রে বলি আপনি IMEI নাম্বারটা দেন যে কোনো নিকটস্থ পুলিশ স্টেশনে, ওরা এটা কিন্তু ট্র্যাকিং করে বের করতে পারে। তারপরে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে, অনেক সময় এখানকার চোরাই ফোন বিদেশে চলে যায়। তো এখন আপনি যাই করেন না কেন, আমাদের বাংলাদেশ ব্যাংক এত বড় একটা সিকিউর জায়গা, সেইখানে হ্যাক করে কি 8,000 কোটি টাকা নিয়ে গেছে না হ্যাকাররা? জি, আপনার তো জানার কথা। যদি বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক এত সিকিউর জায়গা, সেইখান থেকে কিভাবে 8,000 কোটি টাকা হ্যাকাররা নিয়ে যায়? তো আপনার ক্রাইম সারা পৃথিবীতে আছে, থাকবে। এখন ক্রাইমের অজুহাত দিয়ে আপনি তো এই এতগুলি মানুষকে একদম এইখান থেকে, এই সেক্টর থেকে ছুড়ে ফেলতে পারেন না। আমরা তো সিকিউরিটি সিস্টেমটা আমরাও চাই, কিন্তু আমাদের পুরা টোটাল সিস্টেমটা এরকমভাবে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে যেইটা থেকে আমরা এতগুলি পরিবার একদমই পথে বসে যাওয়ার অবস্থা। আমাদের এইটা থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি, যে আমাদেরকে ন্যূনতম একটা সময় দেন, আমরা কাগজপত্র রেডি করি, আমরা একসাথে বসি, কীভাবে যে সহজভাবে আমরা ইম্পোর্ট করতে পারি, গভর্নমেন্ট কীভাবে রাজস্ব পেতে পারে। আর এটা ট্যাক্সের, আমি শুরু থেকে বলে আসছি, ট্যাক্স যত বেশি হবে এটা ভোক্তা সাফার করবে। এখন 1 লাখ টাকার ফোন যদি 1.5 লাখ টাকা হয়ে যায়, 50,000 কার পকেট থেকে যাবে? ভোক্তার পকেট থেকে যাবে। আমি অ্যাজ এ ব্যবসায়ী আমি 1,000-1,500 টাকা প্রফিট করি, এখনও করি, তখনও করব। কিন্তু এই ভোক্তার কথা মাথায় রেখে, যেহেতু অতি জরুরি পণ্য এটা, আপনার 5টা মৌলিক অধিকারের মধ্যে এখন আমি মনে করি 6 নম্বরে এসে পড়ছে মোবাইল। একদিন আপনার মোবাইল ছাড়া 1 বেলা 2 বেলা না খেয়ে থাকতে পারেন, মোবাইল ছাড়া চলতে পারবেন না। সুতরাং এইটারে আপনি সহজীকরণ করে দেন, আমাদের কথা শুনেন, আমাদের সাথে বসেন। আমরা এই দেশে ব্যবসায়ী, আমাদের সেক্টরটা তৈরি করছি আমরা, এটা বাঁচিয়ে রাখার জন্য যা যা করার, প্লিজ আমাদের সাথে সরকারের কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, আমাদের সাথে বসে একটা সুষ্ঠু সমাধান দেন। আচ্ছা, আনঅফিশিয়াল ফোনগুলোতে কি একাধিক IMEI নাম্বার ব্যবহার করার অপশন আছে নাকি? এরকম অভিযোগ করছে এটা একটা ভ্রান্ত ধারণা। আমরা যে সেকেন্ড হ্যান্ড ফোনটা যে বাজারে আছে, সেকেন্ড হ্যান্ড, বিদেশে ধনী দেশের লোকেরা নতুন একটা সিরিজ আসলে পুরান ফোনটা হাত থেকে ছেড়ে দেয়। তো ওই ফোনটাই যেমন আপনার বিভিন্ন দেশে অনেক বড় বড় ইম্পোর্টার আছে, হংকং আছে, দুবাই আছে, সিঙ্গাপুর আছে, চায়না আছে, ওরা নেয়, ওরা আবার নিয়ে আমাদের দেশে, আমাদের মতো যারা একটু মধ্যবিত্ত কান্ট্রি, ওই দেশের আবার এটা এক্সপোর্ট করে তারা। তো সেইটার একটা বিশাল বাজার আছে সেকেন্ড হ্যান্ড ফোনের। তো সেই ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ডটা, আপনি একটা নতুন ফোন ইউজ করতেছেন, এইটা যখন আপনি 1 বছর ইউজ করবেন তখন এটা পুরাতন হয়ে যাবে। এটা কিন্তু অন্য কিছু না, এটা পুরাতন ফোন, আপনি নতুন আরেকটা নিচ্ছেন, পুরাতন ফোনটা বিক্রি করে দিচ্ছেন। সেই ফোনটা আবার আমাদের দেশে না, এই মধ্যপ্রাচ্য থেকে ধরে আশপাশের যে আমাদের মতো মধ্যবিত্ত দেশগুলোতে যায়। তো সেইটারে আসলে এরা গোলায় ফেলতেছে, ওই চোরাই ফোন বইলা। ওই আপনার জনাব, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যে বাংলাদেশে তো এখন স্যামসাং, শাওমি, অপ্পো সহ 18টি মোবাইল ফোন কোম্পানির কারখানা আছে, তারা মোবাইল ফোন উৎপাদন করছে। সেক্ষেত্রে আসলে এই যে গ্রে মার্কেট সক্রিয় থাকলে এসব কারখানাগুলোর ক্ষতির মুখে পড়বে কিনা এবং বিনিয়োগ এবং কর্মসংস্থান কমে যাওয়ার কোনো শঙ্কা আছে কিনা? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন, যোগ উপযোগী। সেটা হয়েছে আমাদের দেশে এই যে এই কোম্পানিগুলো আছে, ভিভো, ওপ্পো, যাই বলেন, ওনারা পৃথিবীর সব দেশে একটা সিস্টেম আছে, আপনি উৎপাদন করবেন, আমি বাজারজাত করব। কিন্তু ওনারা কি করতেছে, ওনারা চায়না থেকে পার্টসপাতি আইনা এখানে অ্যাসেম্বল করতেছে, উৎপাদন করে ওনারা নিজেরাই মার্কেটে বড় বড়, মানে সামনের ফ্রন্ট সাইডের শোরুমগুলো দেখবেন ওনারা ভাড়া নিয়ে নিছে। তো ওনারা মূল দোকানগুলো সব মার্কেটেরই, এই ওপ্পো, ভিভো, রিয়েলমি যারাই আছে, ওনারা ভাড়া নিয়ে নেয়। তো
তো উনি উৎপাদন করবে, উনি বাজারজাত করবে, তাহলে আমি কোথায় যাব? আমার জন্য আপনি কি রাখলেন? আমি যে এই ব্যবসাটা আমি শুরু থেকে করি, আমার জন্য তো আপনি কিচ্ছু রাখলেন না। আপনি উৎপাদন করবেন, আপনি কোনো শোরুম করতে পারবেন না, আমি আপনার মাল কাস্টমারের হাতে তুলে দেব। তাহলে কি হলো? আপনার সেক্টর ঠিক থাকবে, আমার সেক্টরও ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু বর্তমানে মানে তারাই উৎপাদন করছে, তারাই বিপণন করছে। কেন আপনারা যে দেখেন কারণে না, আপনারা যারা খুচরা বিক্রেতা তারা হচ্ছে এই সুযোগটা নিতে পারছেন নিতে পারতেছি না। ওনারা আমাদের দিয়ে সেল করার আমাদের দরকার নাই, ইম্পোর্ট করারও দরকার নাই। Okay. একটা সিস্টেমে গভর্নমেন্ট করে দেয় যে আপনার উৎপাদনকারী, আপনি উৎপাদন করবেন, বাজারজাত করবে কারা? এই যে যারা আছে, আমরা যারা আছি, আমরা বাজারজাত করব। তাইলে কি হলো? একটা লভ্যাংশ ওনারা পেলো, আমরা একটা লভ্যাংশ পেলাম, সেক্টরটা এক হয়ে গেল, আমরা একসাথে হয়ে ব্যবসা করলাম। এই দাবিটা কি আপনারা করেছেন বিটিআরসির কাছে বা সরকারের কাছে, যে বিটিআরসি তাদের পণ্য আমরা বিক্রি করব আমাদের মাধ্যমে? এই হ্যাঁ, সুযোগ অলরেডি আমরা বলেছি, অলরেডি আমরা কয়েক জায়গায় বলেছি। আজকে আমাদের যে মিটিং আছে ওইখানেও আমরা এটা উত্থাপন করব যে উৎপাদন এবং কি বলে রিটেলার, উৎপাদনে যদি রিটেল করে তাহলে আমরা কোথায় যাব? মানে আমাদের মানে একদম মানে বলে গলা চেপে ধরা হয়েছে যে ব্যবসাটা থেকে আমাদেরকে কিভাবে বের করা যায়, সব রকমের প্রস্তুতি নিয়ে ওনারা ডিক্লারেশন দিয়েছে। তা আমি এটাই বলবো যে ভাই আমাদেরকেও বাঁচার সুযোগ দেন। আমার পরিবার আছে, আজকে 20 লক্ষ মানুষ, এর সাথে খানেওয়ালা সবার পরিবার আছে, সবাইকে। জি, আপনার কাছে সবশেষ প্রশ্নটা করতে চাই। আজকে তো আপনাদের মিটিং আছে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে, সেখানে মোবাইল উৎপাদনকারী যে সংস্থা তারাও সেখানে থাকবে আপনি বলছিলেন। তো এখন আসলে আপনাদের সবশেষ দাবি কি থাকবে, এবং যদি সরকার তাদের দাবি থেকে না সরে তাহলে এই যে আপনাদের এই বড় সংখ্যক একটি ব্যবসায়ী গোষ্ঠী, তারা আসলে কি ভূমিকা নেবেন বা কি পদক্ষেপ নেবেন? আজকে আমাদের প্রধান দাবি থাকবে যে আমাদের কমপক্ষে আগামী অর্থবছর পর্যন্ত সময় দিতে হবে। আপনি এনএআর চালু করেন, যাই করেন সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কমপক্ষে আমাদের মোবাইলটা, আমরা যারা ব্যবসায় আছি, আমাদেরকে 6 মাস আগামী অর্থবছর বাজেট পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে। আপনি আমাদের একটা ফোনও বন্ধ করতে পারবেন না। আগামী অর্থ বছরের আগে আমাদের যা যা করণীয় কাগজপত্র, যেই জায়গা থেকে অনুমোদন নেওয়ার, সব কিছু নিয়ে আমরা প্রিপেয়ার হব। আগামী অর্থ বছরের বাজেটে এইখানে যে আমরা যে ট্যাক্সটা দিতে চাচ্ছি, এটা সর্বনিম্ন করতে হবে, এইটা ভোক্তার কারণে। জি, এটি যদি মানে হয় তো ভালো, যদি না হয় সেক্ষেত্রে আপনারা কোনো পদক্ষেপ কর্মসূচি দিবেন কিনা সেটা না হইলে আমরা যারা নেতৃবৃন্দ আছি ওখান থেকে বের হয়ে সারা বাংলাদেশের সবার সাথে আবার কথা বলবো। আমাদের তো কর্মসূচি চলমান, সিদ্ধান্ত নেবেন। চলমান, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ। আজকে আমরা রাস্তায় নামতে নিষেধ করেছি যে একটু সেনসিটিভ জায়গা সচিবালয়, সেখানে আমরা যাব। এখানে এই জন্য বলা আছে, অর্থাৎ আজকের মিটিং এর উপরে নির্ভর করছে আপনাদের আগামী কর্মসূচি কি হবে না হবে, সেগুলো আপনার নেতৃবৃন্দরা বসে আলোচনা করে সেই ঠিক করবেন। ধন্যবাদ জনাব আসলাম আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এর সাথে শেষ করতে হচ্ছে আসলে আমাদের আজকে। আপনাকেও ধন্যবাদ। আপনাদের এই নিউজ 24 চ্যানেল আমাকে ডেকে, আমি ক্ষুদ্র মানুষ, আমার কথা শোনার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা পর্ব। আমরা আলোচনার পর এই মুহূর্তে যেতে চাই বিরতিতে, ফিরবো বিজনেস আওয়ার অন্যান্য আয়োজন নিয়ে। সেতক্ষণ আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো অন্য প্রসঙ্গ। দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং ফ্যাসিস্টদের পালাতে সাহায্যকারী প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান। আর অপরাধীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার রাজধানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এই আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। অংশ নেয় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় যোগ দেন অর্থ উপদেষ্টা। বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে, তবে শীষ লস সন্দেহে মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে, তা সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি খুবই কমে যাবে।
আয়োজনে দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি ও দুর্নীতিবাজদের লাগাম টানতে সবাইকে সচেতন হতে হবে। যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? গত 15 বছরের অপরাধী তারা যখন পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটরা তার সাথে যুক্ত, তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন। এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা আপনাদের করতে হবে। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান সংস্থাটির চেয়ারম্যান। বিশেষায়িত কাজ করে থাকে তাদের মধ্যে সম্ভবত সাংবাদিক বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে দেখে নিতে চাই আজকের প্রধান পত্রিকার প্রধান কয়েকটি শিরোনাম। আমরা দেখতে পাচ্ছি যে বণিক বার্তা তারা একটি শিরোনাম করেছে, সবল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুর্বল ব্যাংকে আমানত রেখে বিপাকে। তারপরে শিরোনামটি আমরা দেখতে চাই, শিরোনামটি করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সমকাল বলছে যে সম্মিলিত ইসলামী ব্যাংক 2 লাখ টাকার পর প্রতি 3 মাসে তোলা যাবে 1 লাখ টাকা করে। সমস্যাগ্রস্ত 5 ইসলামী ব্যাংক নিয়ে যে মার্জার ব্যাংক হয়েছে সেই বিষয়টি নিয়ে তারা রিপোর্ট করেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস স্ট্যান্ডার্ড তারা একটি রিপোর্ট করেছে, জাপানের শ্রম বাজারের দুয়ার খুলছে, জনশক্তি রপ্তানি বেড়েছে প্রায় 3 গুণ। যেখানে বলা হয়েছে যে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক শ্রমবাজার জাপানে নিজেদের অবস্থান শক্ত করতে সরকারের জোর প্রচেষ্টার ফলে চলতি বছর দেশটিতে বাংলাদেশি কর্মী যাওয়ার হার প্রায় 3 গুণ বেড়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র বলছে যে 20 নভেম্বর অর্থ বিভাগে পাঠানো এক চিঠিতে জানিয়েছে চলতি বছর এখন পর্যন্ত প্রায় 10,000 বাংলাদেশি কর্ম ভিসা পেয়েছে সেখানে। আমরা এরপরের শিরোনামটি দেখতে চাই, ডিসেম্বরের 8 দিনেই রেমিটেন্স এলো $1 বিলিয়ন। অর্থাৎ আমরা জানি যে দেশের অর্থনীতির যে সূচকগুলো রয়েছে তার মধ্যে রেমিটেন্সের প্রবাহটি অন্তর্বর্তী সরকার আসার পর থেকে ঊর্ধ্বমুখী রয়েছে। তারই ধারাবাহিকতা দেখা গেল যে এটি ইতিবাচক একটি বিষয় এসেছে যে রেমিটেন্স আরও বাড়ছে। এরপরের শিরোনামটি দেখতে চাই, কালের কণ্ঠ শিরোনাম করেছে 5 মাসে $251 কোটি কিনলো বাংলাদেশ। $251 কোটি কিনলো বাংলাদেশ ব্যাংক, ডলার কেনার বিষয়টি করেছে। এরপরের শিরোনামটি দেখতে চাই, এই ছিল এখনকার মতো প্রধান পত্রিকার শিরোনাম। আমরা এরপরে শেয়ার বাজারের আপডেটটি দেখতে চাই। শেয়ার বাজারের সবশেষ অবস্থা দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। শেয়ার বাজারের সবশেষ অবস্থা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 3টি সূচক এই মুহূর্তে নিম্নমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স সেটি অবস্থান করছে 4,962 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়াভিত্তিক সূচক সেটি 3 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1,036 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স 3 পয়েন্ট কমে অবস্থান করছে 1,904 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 374 কোটি টাকা। 163টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে কমেছে 158টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 71টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, একই সাথে আমরা জানাতে চাই মুদ্রা বাজার এবং স্বর্ণ রূপার দাম। প্রথমে মুদ্রা বাজার দেখতে চাই। মুদ্রা বাজারের আপডেট দেখি, সেখানে মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একই সাথে জানাতে চাই স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের স্বর্ণ সেটি প্রতি ভরির দাম রয়েছে 2,11,095 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,01,495 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,72,709 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে 1,43,687 টাকা। রূপার দাম দেখতে চাই। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা সেটি প্রতি ভরির দাম আজকের বাজারে রয়েছে 4,246 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 4,047 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 3,476 টাকা। সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 2,601 টাকা। দর্শক, সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আরও একটি বিরতির ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। মাওয়াঘাটের পর এবার সোয়ারীঘাট থেকে বিলাসবহুল নৌ পরিবহন পরিষেবা চালু করল এইন রিভার ক্রুজ। সোমবার সন্ধ্যায় সোয়ারীঘাটে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় এই সার্ভিসের।
এর আওতায় সোয়ারীঘাট থেকে পদ্মা নদীতে ভ্রমণ করার সুযোগ পাবেন ভ্রমণ পিপাসু যাত্রীরা। ভ্রমণকালে বুফে লাঞ্চ অথবা ডিনার সঙ্গে উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকর নদীর দৃশ্য। এনরিভার ক্রুজ সার্ভিসে সোয়ারীঘাটে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সেবা পাবেন গ্রাহকরা। অফারে থাকছে 100টিরও বেশি আইটেম, সমৃদ্ধ বুফে খাবার, নদী ভ্রমণ এবং মনোমুগ্ধকর লাইভ মিউজিক। এই সেবা পেতে জনপ্রতি গুনতে হবে 3,000 টাকা। তবে 33% ডিসকাউন্টে গ্রাহকরা 2,000 টাকায় সেবাটি নিতে পারবেন। রবি শস্যের চাষাবাদ মৌসুমকে ঘিরে নড়াইলে সারের বাজারে চরম নৈরাজ্য বিরাজ করছে। সরকারের বেঁধে দেয়া দামের তোয়াক্কা না করে চাষিদের কাছ থেকে ইচ্ছে মতো দাম নিচ্ছে বিক্রেতারা। কৃষকের অভিযোগ, এ বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকেও মন গড়া পরামর্শ ছাড়া কিছুই মেলে না। খায়রুল আরিফিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নড়াইলে রবি শস্য চাষাবাদের ভরা মৌসুম চলছে। মাঠে মাঠে গম, ধনিয়া, খেসারি সহ নানা ফসল শোভা পাচ্ছে। স্বপ্নের ফসল দেখে মন ভরে উঠলেও চাহিদা অনুযায়ী সারের সংকটে কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। জেলার প্রত্যন্ত এলাকায় সার পেতে ভোগান্তির চিত্র ফুটে উঠেছে নিউজ 24 টেলিভিশনের অনুসন্ধানে। সরকার নির্ধারিত দামে সার না পাওয়ার অভিযোগের সত্যতাও মিলেছে। প্রতি কেজিতে 2 থেকে 10 টাকা পর্যন্ত অতিরিক্ত গুনতে হচ্ছে বলে অভিযোগ চাষিদের। ভালো ফলনের অপরিহার্য উপাদান রাসায়নিক সার পেতে ভোগান্তির পাশাপাশি হিমশিম খেতে হয় সারের বাড়তি দামের বোঝা বইতে। এ বিষয়ে জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসককে জানানো হলেও প্রতিকার মেলেনি বলেও অভিযোগ চাষিদের। ইউরিয়া আছে 1350 টাকা সরকারি রেট, কিন্তু আমরা তা পাইনি। বলে যে সার সেরম নাই, এখন যেরকম আসে সেরম আমরা বিক্রি করি। ষাটের লেহার 22 টাকা, 25 টাকা নাও কেন, যে আমরা পাইনি ওসব। আমি বললাম যে 60 লেহার হয়েছে, তাহলে 60 নামাতেও ভুলেই ছুটি হবে না। বাংলাদেশ টিএসপির জন্যই আমরা বেগুনির চাষ, আমরা টমেটোর চাষ, আমরা প্রায় তরিতরকারি চাষ সব ছেড়ে দিয়েছি, এখন আর পারিনি। এদিকে বিসিআইসি ডিলারদের পক্ষ থেকে সারের কোনো ঘাটতি নেই বলে দাবি করা হলেও স্থানীয় চাহিদার বিপরীতে বরাদ্দ স্বল্পতার অভিযোগ সাব ডিলারদের। কোনো সারের কোনো ঘাটতি মাঝপড়ায় নাই, যে যা চাচ্ছে পর্যায়ক্রমে আসবে, পর্যায়ক্রমে আমি দিতে থাকবো। সংকট আছে মূলত, যা আমরা পাই তাতে চাষির চাহিদা পূরণ হয় না। এ বিষয়ে দায়সারা বক্তব্য দেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে সারের কোনো ধরনের অতিরিক্ত মূল্য যেন কৃষকের কাছ থেকে নিতে না পারে কোনো ডিলার। আমরা প্রয়োজনীয় মোবাইল কোড সহ সকল মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে আমাদের। কৃষি বিভাগের তথ্যমতে চলতি রবি মৌসুমে জেলায় বরাদ্দকৃত মোট সারের পরিমাণ ইউরিয়া 14,033 টন, টিএসপি 5,473 টন, ডিএমপি 9,309 টন এবং 4,203 টন এমওপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার নিয়ে পুঁজিবাজারে আসছে ইলন মাস্কের স্পেসএক্স। 2026 সালের জুন বা জুলাই মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটি। লক্ষ্য বাজার থেকে $2,500 কোটি ডলারের বেশি মূলধন তোলা। এটি সফল হলে কোম্পানির মোট বাজার মূল্য $1 লাখ কোটি ছাড়িয়ে যাবে। শেয়ার বিক্রির এই টাকায় মহাকাশে ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে মাস্কের। 2026 সালে তাদের আয় $24 বিলিয়ন পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।